So today we are going to start with Lucky Jim. লাকি জিম টেক্সটটা আমি তোদের দিয়েছিলাম, আমি জানি না কতটা পড়েছিস তোরা, মনে হয় না পড়েছিস কেউ, বাট স্টিল একটু ছোট করে গল্পটা বলে দিই। লাকি জিম, হি ইজ এ জুনিয়র লেকচারার ইন হিস্ট্রি একটা প্রভিন্সিয়াল ইংলিশ ইউনিভার্সিটিতে, অ্যান্ড দ্য টাইম অফ দ্য নোভেল ইজ পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু, ঠিক আছে? আর যে সময় লাকি জিম, মানে লাকি জিম না, ওর অরিজিনাল নেম জিম ডিকসন। তো ও যখন পড়াচ্ছে, তো যে সময় আর কি নোভেলটা স্টার্ট হচ্ছে, ইট ইজ দ্য এন্ড অফ হিজ ফার্স্ট ইয়ার অ্যাট দ্য স্কুল। হ্যাঁ, অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে ডিকসন হ্যাজ নট মেড আ গুড ইমপ্রেশন আপন দ্য ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি কাউন্সিলের লোকেরা ওর ওপর খুব একটা ইমপ্রেস নয়, অ্যান্ড ওর যে সুপিরিয়র, an absent minded professor, ওর নাম হচ্ছে ওয়েলচ। Jim was sure that this person could ask him to leave at the end of the term, which was coming in the next month, ঠিক আছে? And ও চাইছিল না যে ওয়েলচের কাছে আর কোনো খারাপ ইমপ্রেশন হোক। তো এন্ড অফ টার্ম লেকচার একটা থিমের উপর, দ্যাট ইজ মেরি ইংল্যান্ড, এই থিমের ওপর এন্ড অফ দ্য টার্ম লেকচার এটা দিতে রাজি হয়ে যায়। অ্যান্ড রাজি হয় ওয়েলচ ফ্যামিলির সাথে, ও ফলোয়িং উইকেন্ডটা থাকবে, যাতে করে ওই ওয়েলচ ফ্যামিলিতে ওই ফর উইকেন্ড অফ মিউজিক অ্যান্ড আর্টস ওদের যে চর্চাগুলো হয় তার জন্য ও আর কি থাকবে, ওয়েলচ ফ্যামিলিতে থেকে ওদেরকে হেল্প করবে, সেই ব্যাপারটাও রাজি হয়ে যায়। অ্যান্ড এইখানে একটা ব্যাপার হয়, ওই যে উইকেন্ডে পার্টি হচ্ছে, আর্ট অ্যান্ড মিউজিকের উপর পার্টি হচ্ছে, উইকেন্ড পার্টি, যেটা ইউরোপের একটা কালচার। সেখানে ডিকসনের সঙ্গে দেখা হচ্ছে ওয়েলচের ছেলে, ওয়েলচের সান বার্ট্রান্ডের সঙ্গে, BRTRAND, বার্ট্রান্ড, অ্যান্ড হিজ গার্লফ্রেন্ড ক্যাথরিন। ক্যাথরিন কোথা থেকে এসছে? লন্ডন সিটি থেকে এসছে, কান্ট্রি সাইডে। ইউনো, এই জায়গাটা নিশ্চয়ই, এই কালচারাল জিনিসটা তোমরা জানো। তোমরা সবাই আর কি ওই রিটার্ন অফ দ্য নেটিভ পড়েছিস তো তোরা? আরে না স্যার, রিটার্ন অফ দ্য নেটিভ তোদের নেই? না স্যার, ছিল না স্যার সিলেবাস। আচ্ছা, থমাস হার্ডির কিছু ছিল গ্রাজুয়েশনের সিলেবাসে? থমাস হার্ডি ছিল? না স্যার, হার্ডি ছিল না স্যার। হার্ডি ছিল না, আচ্ছা যাই হোক। তো মোটামুটি ইংলিশ ভিলেজকে কান্ট্রি সাইড বলে, এটা নিশ্চয়ই জানা আছে। তো লন্ডন থেকে কান্ট্রি সাইডে এসছে ক্যাথরিন, আর বার্ট্রান্ড হচ্ছে আর্টিস্ট, বাট ও হচ্ছে খুব প্রিটেনশিয়াস, মানে নাটক করে। আর ক্রিশ্চিয়ান হচ্ছে খুব আপরাইট, ভেরি আপরাইট, অ্যান্ড সহজ, মানে ধরা ছোঁয়ার বাইরে কিছু লোক থাকে না, আনঅ্যাটেইনেবল, সেই রকম। ডিকসন তো এই পার্টির মধ্যে নিজেকে খুব আনকমফোর্টেবল ফিল করছে, অ্যান্ড হি এসকেপস দ্য পাব, অ্যান্ড লেটার এট দ্য নাইট ও বাড়িতে ফেরে। অ্যান্ড সেখানে কি হচ্ছে না, ওই ওর এক বন্ধু, অ্যান্ড অবভিয়াসলি কলিগ ইন দ্য ইউনিভার্সিটি, অ্যান্ড ইট ইজ এ শি, মার্গারেট পিল, তাকে ড্রাঙ্কেন অবস্থায় তার দিকে কিছু কমেন্ট করে, ঠিক আছে? ওই টোন টিটকেরি করা আর কি। আর মার্গারেট, শি ওয়াজ অলসো স্টেইং উইথ দ্য ওয়েলস, মানে আপাতত যেটা প্রথমে গল্পের প্রথমে বলা হয়েছে যে শি ওয়াজ রিকভারিং ফ্রম আ রিসেন্ট সুইসাইড অ্যাটেম্প্ট কজড বাই বোধহয় ব্রেকআপ, হ্যাঁ ব্রেকআপের জন্য। অ্যান্ড ডিকসন আর মার্গারেটের ফ্রেন্ডশিপটা তারপরে কদিন বেশ, ইট বিকাম সামথিং ভেরি ইন্টিমেট। অ্যান্ড ওই আর কি, মার্গারেটও এটা একটু জোর দিচ্ছিল, অ্যান্ড ডিকসন ওয়াজ ফিলিং পিটি। He was a good-natured person from inside, and he was feeling pity.
বাট কি হচ্ছে না, এই যে মার্গারেটকে যখন ও টোন কাটছে সেটা, বা ওই মার্গারেটের ঘরে ঢুকে হচ্ছে ঘটনাটা, অ্যান্ড মার্গারেট কিক্স ডিকসন আউট অফ হার রুম, লাথি মেরে ঘর থেকে বার করে দিচ্ছে। আর ও তো মদ খেয়েছিল, স্বাভাবিক, মদ খেয়ে ও একটা সিগারেট ধরিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। অ্যান্ড ওয়েন হি ওয়েকস আপ, তখন ও দেখছে, ডিকসন দেখছে যে বিছানার চাদর ফাদরও পুড়িয়ে ফেলেছে। তো ডিকসন এটাকে লুকোনোর চেষ্টা করছে, অ্যান্ড এই সময় ক্রিশ্চান মানে ডিকসনের ডায়লেমাটা বুঝতে পারছে। একটা দিকে ডিকসন এই হিপোক্রেসি গুলো মেনে নিতে পারছে না এদের ফ্যামিলির, বা ডিকসন এদের সঙ্গে থাকার মতো ছেলে নয়, এই ফ্যামিলির সঙ্গে মিলে থাকার মতো ছেলে নয়। সেকেন্ডলি মার্গারেটের ক্যারেক্টারটাও ডিকসনের কাছে একটা প্রেশার হয়ে যাচ্ছে কোথাও গিয়ে, বিকজ মার্গারেট ইজ কোয়াইট পজেসিভ। অন দি আদার হ্যান্ড ও বেরিয়েও যেতে পারছে না, কারণ এই ফ্যামিলিটার উপর ওর চাকরিটা ডিপেন্ড করছে। এনি গুড নোট ফ্রম মিস্টার ওয়েলচ কুড সেভ হিজ জব। সেই জিনিসটা কে বুঝতে পারছে? ক্রিস্টাইন বুঝতে পারছে। ও এটাকে ডিকসনের ডাইলেমাটাকে একটু ওর কাছে একটু হাস্যকরই মনে হচ্ছে, বিকজ ক্রিস্টাইন ইজ সো স্ট্রেট ফরওয়ার্ড। ইফ it would have been she would have directly leave the job. বাট ওই যে আরেকটা ডাইলেমা আছে, যে সময়ের কথা বলা হয়েছে, ধরো 1950, এখনকার মতো অত মডার্নও নয়, অবভিয়াসলি মডার্ন, বা পোস্ট মডার্নও তুমি বলতে পারো, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হচ্ছে, পোস্ট কলোনিয়াল তো অবভিয়াসলি, কিন্তু সেই সময় দাঁড়িয়েও যে সোসাইটিটার কথা বলছে সেখানে গিয়েও একটা মেয়ের তাও চাকরি না করলে চলে যায়, কিন্তু একটা ছেলেকে চাকরি করতেই হয়। এই ডায়লামা গুলো থেকে ক্রিস্টাইন ওকে হেল্প করে ওই টাইমে অ্যাটলিস্ট সিচুয়েশনটাকে বাঁচানোর জন্য। এরপরে বেশ কদিন নর্মালি কাটছে, কিছু ঘটনা ঘটছে নর্মাল। ডিকসনের মাঝে মধ্যে ডিকসন ইজ থিঙ্কিং অ্যাবাউট ক্রিস্টাইন, যদিও জানে ডিকসন যে ক্রিস্টাইন ইজ betrothed টু ওয়েলস সন বার্ট্রান্ড, দে আর হ্যাভিং অ্যান অ্যাফেয়ার। কিন্তু ডিকসনের তাও, বিকজ ডিউরিং হিজ ব্যাড টাইম ক্রিস্টাইন কেম টু হিজ হেল্প, সবাই সিম্প্যাথেটিক্যালি আসে না, ও ক্রিস্টাইনের কথা মনে পড়ছে। মানে খুব সত্যি কথা, one of the worst novel I have read. One of the worst novels I have read. প্লটের মধ্যে কোনো সিরিয়াসনেস নেই, এতটুকু মানে ভাবার বিষয় নেই। ওই মানে অনেকটা সেই সরঞ্জিৎ চক্রবর্তীর লেখাগুলোর মতো, কেমন যেন মানে এরা কোথাও গিয়ে শুরুটা হচ্ছে ক্যাম্পাস নভেল হিসেবে, তারপরে আর ক্যাম্পাসের কিছু থাকছে না। আর এখানে একটা প্লট আছে যেটা থাকে আবার থ্রি ইডিয়টস এ ধার করা হয়েছে, ঠিক আছে? এই নভেলটা থেকে থ্রি ইডিয়টস একটা পোর্শন ধার করা হয়েছে, যদিও খুব উল্টো হবে, সেটা শুনলে বুঝতে পারবে। তো ক্রিস্টাইনের কথা ডিকসনের মনে পড়লেও ডিকসন ক্রিস্টাইনকে এর মাঝখানে দেখেনি until the college's summer ball a couple of weeks later. 1-2 সপ্তাহ পরে কলেজে যখন সামার বল হচ্ছে তখন। and সেই সময় আবার কি হচ্ছে, মার্গারেট আর বার্ট্রান্ড দুজনে ওই দিন রাতে, যেদিন ওই কলেজে সামার বল আছে, ক্রিস্টাইন কলেজে সামার বলে আছে, কিন্তু মার্গারেট আর বার্ট্রান্ড আবার কার পেছনে পেছনে ঘুরছে? ক্রিস্টাইনের রিচ আঙ্কল গোর আরকুহার্ট, GORE, গোর URQUHART, এর পেছন পেছন ঘুরছে, কারণ বার্ট্রান্ড চাইছে এই ভদ্রলোকের আন্ডারে কাজ করতে, বিকজ দিস ম্যান ইজ ভেরি রিচ। ডিকসনের বন্ধু ক্যারল গোল্ডস্মিথ
finally convinces Dixon to make a move for Christine by revealing that she has been having an affair with Bertrand. এই একটা প্লটে একটা জটিল ব্যাপার আছে। ডিকসনের যে বন্ধু আছে একজন, তার নাম হচ্ছে ক্যারল গোল্ডস্মিথ। সে ডিকসনকে কনভিন্স করছে যে ইউ শুড নট বদার অ্যাবাউট Bertrand's affair with Christine because Bertrand is originally having an affair with me, that is Carol. So ডিকসন কি করছে, সাহস পাচ্ছে যে আরে বাস এই ব্যাপার, তাহলে তো ক্রিস্টাইনকে বলা যায়। ও ক্রিস্টাইনকে, মানে অদ্ভুত ব্যাপার কি, ক্রিস্টাইনকে ও সোজা গিয়ে ডাইরেক্ট বলছে। ও কিন্তু মানে অদ্ভুত ব্যাপার, এই জিনিসগুলো সাধারণত হয় না। সবাই গিয়ে কি করতে যায় না, এই সময় মানে অ্যাফেয়ারটাকে এইভাবে ফাঁস করে দিতে চায় না। সবাই একটু টাইম নেয় বা কিছু নেয়, ও সঙ্গে সঙ্গে কি করছে, একটা কারেজ নিচ্ছে। মানে গল্পটার মধ্যে গোদা কিচ্ছু নেই, পিওর জেলাসির একটা গল্প, জানিস তো। ওকে, রাকেশ ইজ ফেসিং সাম প্রবলেম উইথ ওয়াইফাই। ঠিক আছে, আপাতত বাকিরা পড়ো, দ্য ক্লাস ইজ গেটিং রেকর্ডেড, সো he will be listening to it. So what is happening, Dixon thinks about Christine, কিন্তু যেটা হচ্ছে ও ডাইরেক্ট গিয়ে ক্রিস্টাইনকে বলছে যে তুমি কি আমার সঙ্গে বাড়ি ফিরবে। ঠিক আছে, ক্রিস্টাইনকে বার্ট্রান্ড ইগনোর করছিল বেশ কটা দিন ধরে। So Christine agrees and explains to Dixon in the taxi যে এই বার্ট্রান্ড কিভাবে ওকে মিসট্রিট করছে ওর সঙ্গে। Back at the ওয়েলসের বাড়িতে ক্রিস্টাইন and Dixon kiss and agree to see each other in 2 days. দুদিনের মধ্যে দেখা করবে বলে, এবং মানে অলরেডি কত তাড়াতাড়ি ক্রিস্টাইন ভাবছে ও তো আমাকে এক্সপ্লেন করছে, আর বার্ট্রান্ড গিয়ে ওকে, ডিকসন গিয়ে ওকে বললো যে বার্ট্রান্ডের সঙ্গে আমার বন্ধু ক্যারলের অ্যাফেয়ার আছে। কি সুন্দর বিশ্বাস করে নিল ওই ট্যাক্সিতে যাতায়াতের মধ্যে। দ্যাটস ওয়াই আই ফাইন্ড দ্য প্লট ভেরি উইক। অনেকগুলো কোয়েশ্চেন মার্ক থেকে যায়। ক্রিস্টাইন কি করছে, সঙ্গে সঙ্গে ওয়েলসে যখন ওরা ফিরছে at the Wells house, they kiss each other and they agree to see each other in 2 days. But when they meet again, সেই শেষের কবিতার মতো, they decide not to say anymore each other because of their respective obligation to both Bertrand and Margaret. ওদের অ্যাফেয়ার আছে, বার্ট্রান্ডের সঙ্গে ক্রিস্টাইনের, ডিকসনের সঙ্গে মার্গারেটের। তাই ওরা ঠিক করেছে যে ওরা আর নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ করবে না। তো ডিকসন পরের উইকটা কিভাবে কাটাচ্ছে না, মানে হঠাৎ করেই ওদের ভালো লাগালাগি শুরু হয়েছিল, হঠাৎ করেই ওদের মনে হলো যে যা এই ভালো লাগালাগিগুলো তো ভুল হয়েছে। So Dixon spends the following week planning to write his Merry England lecture in a nostalgic way that will appeal to Professor Welch. এই জায়গাটা একটু মন দিয়ে শোন। ডিকসন পরের সপ্তাহটা কাটাচ্ছে খুব মেলোড্রামাটিক একটা নস্টালজিক একটা ফাইনাল লেকচার মেরি ইংল্যান্ড নিয়ে লিখতে, যেটা প্রফেসর ওয়েলসকে খুব খুশি করবে। কিন্তু ওয়েলস কি করছে, ওয়েলস ইজ কিপিং ডিকসন preoccupied with minor fact checking of Wells' own work. একাডেমিয়াতে যেটা হয়, সুপিরিয়র একাডেমিয়া, সে চাইছে তার যে জুনিয়র তার পেপারটা খারাপ হোক, সে কি করছে ওর পেপার যেটা আছে সেটার ব্যাপারে খোঁজ নিতে ডিকসনকে বিজি রাখছে। এটা একাডেমিয়াতে খুব চেনা একটা, দ্যাটস ওয়াই ইট ইজ এই নোবেলটাকে বলা হয় যে খুব গরিলি একাডেমিয়ার যে অন্য একটা চেহারা আছে, একটা নেগেটিভ, একটা ব্ল্যাক, একটা ডার্ক অ্যাসপেক্ট আছে, সেটাকে তুলে ধরেছে। অবভিয়াসলি তুলে ধরছে।
যে তোমার সুপিরিয়রকে খুশি করার জন্য তার বাড়ির উইকেন্ড ফাংশনে তোমাকে থাকতে হবে, হেল্প করতে হবে মিউজিক আর আর্টে, তোমার সুপিরিয়র তোমাকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নেবে, তুমি একটি মেয়েকে ভালোবাসতে পারবে না কারণ তোমার সুপিরিয়রের ছেলের সঙ্গে তার প্রেম আছে, যদিও তুমি জানো যে সুপিরিয়রের ছেলে এই মেয়েটিকে ডিচ করছে, still you would feel that otherwise your career will be doomed. এই যে একাডেমিয়ার একটা বাজে জায়গা আছে, that you have to keep your superior happy, এই জায়গাটা যে এক্সিস্ট করে, একাডেমিয়া যে মারাত্মক কিছু ইউটোপিয়া নয়, that is evident from this novel. So ডিকসনকে তো এইভাবে বিজি রাখছে, and কি হচ্ছে, on the day of Dixon's lecture বার্ট্রান্ড ডিকসনের ঘরে আসছে, ও কোথাও থেকে জানতে পেরেছে যে ডিকসন was seeing Christine behind his back, তো বার্ট্রান্ড ওকে অ্যাকিউজ করছে যে you are wasting your time, and বার্ট্রান্ডের সঙ্গে ডিকসনের একটা ছোট ফাইট হচ্ছে। বার্ট্রান্ডের হিপোক্রেসিটাকে ডিকসন কিছুতেই মেনে নিতে পারছে। বার্ট্রান্ডের এক ঘুষিতে ডিকসনের একটা চোখ কালো হয়ে যাচ্ছে, অন দি আদার হ্যান্ড ডিকসন নকস হিম ডাউন। ডিকসন কি করছে, এমন ঘুষি মারছে যে বার্ট্রান্ড অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তো ইভেন দেয়ার ইজ এ ফাইট সিন, যেটা খুব মানে ক্যাজুয়াল পাতি বাংলা সিনেমার প্লটে হয়, একটা মেয়ের জন্য দুজনের মধ্যে লড়াই, মানে এই লড়াইটা ভার্বাল নয়, লড়াইটা ক্ষমতার নয়, লড়াইটা নিজেকে তৈরি করার নয়, দুজনের মধ্যে হাতাহাতি হয়ে যাচ্ছে। Shaken up and nervous, Dixon drinks a quiet. বসের ছেলেকে ওইভাবে মেরেছে, and লেকচারের আগে মারাত্মক মদ খেয়েছে, and তারপরে যখন লেকচার দিচ্ছে he inadvertently imitates the voice of Professor Welch, এবং মদের নেশায় ও প্রফেসর ওয়েলচের মতো করে and the college principal, এই দুজনের মতো করে ও নিজের গলা করে লেকচারটা দিচ্ছে, and লেকচার দিতে দিতে he is expressing all his contempt for the subject, এবং এই বিষয়টা নিয়ে ওর যে লেকচার দেওয়ার কোনো ইচ্ছা নেই, এটা জোর করে করছে, বসের থেকে ভয় করছে, সেই সব বলে টলে হি পাসেস আউট, মানে মদ খেয়ে অজ্ঞান হয়ে গেছে। এটা কি কোনো থ্রি ইডিয়টস এর সিন মনে করাচ্ছে না আমাদের? সেই যে ডায়লগ গুলো দিচ্ছিল, ওই কি যেন ছেলেটার নাম, ওর লেখাটাকে, এখানে ওর লেখাটাকে একটু অ্যাডভার্ট করে দেওয়া হয়েছিল, আর এখানে দেখাচ্ছে সিচুয়েশন ডিকসনকে অ্যাডভার্ট করে দিচ্ছে। পরের দিন ডিকসন দেখছে যে অবভিয়াসলি হি ইজ ফায়ার্ড, কিন্তু মজাটা হচ্ছে এইখানেই, দ্যাটস ওয়াই দিস নোভেল ইজ কল্ড লাকি জিম। ওইখানে গোর আরকুয়াহার্ট ওয়াজ প্রেজেন্ট, and this man was genuine and also upright like Christine's uncle. And যখন দেখছে যে এই ছেলেটা মদ খেয়ে হোক যেভাবেই হোক, he is not afraid to speak out what he feels about his job, and possibly there was an influence from Christine as well. This Jim Dixon becomes lucky, and যার আন্ডারে বার্ট্রান্ড কাজ করতে চাইছে সেই গোর আরকুয়াহার্ট একটা ওয়েল পেইং জব অফার করছে লন্ডনে, কাকে? জিম ডিকসনকে। অ্যান্ড যেদিন মিট করছে, পরপর ঘটনাগুলো ঘটছে কিরকম, ডিকসনের সঙ্গে সেদিন দেখা হচ্ছে ক্যাচপোলের। বলা হয়ে থাকে এই ক্যাচপোল নাকি মার্গারেটকে ইন্সপায়ার করেছিল টু কমিট সুইসাইড, বাট ক্যাচপোল ডিকসনকে জানাচ্ছে, ক্যাচপোল রিভিউস দ্যাট মার্গারেট মানে in reality she had faked the suicide attempt in order to gain sympathy from Dixon and Catchpole. Dixon
ঘরে ফিরছে অ্যান্ড ক্রিস্টাইনের একটা মেসেজ ঘরে পাচ্ছে যে ক্রিস্টাইন লন্ডন চলে যাবে, সেই জন্য যেন স্টেশনে দেখা করে। বাট অ্যাজ ইউজুয়াল Dixon arrives late, and here also he is lucky because Christine also was late in reaching the station. And Christine tells that now she is also aware Bertrand কে কিন্তু মানে মজার কথা হচ্ছে ডিকসন একবারও বলেনি, but now somehow she has also found out about Bertrand's affair with Carol and has broken off their relationship. Dixon tells Christine that he is also off with Margaret. মার্গারেটের সঙ্গেও ওর কোনো সম্পর্ক নেই। And Dixon also reveals that Christine's uncle Gor Urquhart has offered a good, well-paid job to Jim and asked him to return to London with Christine. So here the novel ends. They are walking down the streets. So যেমন ওই সিনেমা শেষ হয়, লাস্ট সিনে হাত ধরাধরি করে হিরো হিরোইন হেঁটে যাচ্ছে। ওয়েলশ ফ্যামিলিতেই মানে ওরা ওয়েলশ ফ্যামিলির কাছেই যাচ্ছে, সেখানে গিয়ে ডিকসন স্যালিউট করছে, বাট দ্য স্যালিউট ইজ উইথ অ্যান এক্সপ্লোসিভ লাভ অফ কন্টেম্পট। বেঁকা হাসি হাসতে হাসতে স্যালিউট করছে। সো দিস ইজ দ্য হোল থিং। এই হচ্ছে গোটা নোভেলটার গল্প। আলটিমেটলি খাস কিছু নেই, ভাবার মতো কিছু নেই। গোটা নোভেলটা দাঁড়িয়ে আছে একটা লাকি পয়েন্টের ওপর যে ও যখন লেকচারটা দিচ্ছে সেই সময় আর্কুয়াহার্ট ওখানে উপস্থিত এবং আর্কুয়াহার্টের থেকে ও চাকরি পাচ্ছে। হঠাৎ করে স্টেশনে যাওয়ার সময় ক্যাথারাইনেরও লেট হচ্ছে, অ্যান্ড ক্যাথারাইনও কারোর কাছ থেকে জানতে পারছে যে বার্ট্রান্ড ইজ হ্যাভিং অ্যাফেয়ার উইথ ক্যারল। So many chances and coincidences are falling together in line to make the plot take its place, and that is appropriate because, or that makes the title very much appropriate. এই ছেলেটা, this Jim is practically an anti-hero. এই নোভেলটা পড়তে গেলে প্রথম যে কনসেপ্টটা আসে, ক্যারেক্টার লিস্ট পড়তে গেলেই জিম ডিকসনের ক্যারেক্টার, সেখানে প্রথম যে জিনিসটা আমার বলার কথা সেটা হচ্ছে জিম ডিকসন ইজ অ্যান অ্যান্টি হিরো। এর মধ্যে হিরোইজমের লেশ মাত্র নেই। ক্যারেক্টারও খুব একটা আপরাইট নয়, স্ট্রেট ফরওয়ার্ড নয়, মারাত্মক দেখতে ভালো টালো কিছু নয়, খুব বেশি ইন্টেলেকচুয়ালও নয়। somehow he is surviving in the academia. He is afraid of his superiors, but he gains the courage only because he was drunk. And he was drunk because on that day Bertrand came. That was also a matter of coincidence. Bertrand ওকে এসে অ্যাকিউজ করে যে তুমি ভাই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কেন পালাচ্ছ। তো সেটাও হঠাৎ করে ওই দিনই হতে হলো ওর লেকচারের আগে, অ্যান্ড ওর লেকচারের সময় এরকম ভাবে ওর চাকরিটা খোয়া গেল, অ্যান্ড সাডেনলি হি গট আ জব ফ্রম আর the uncle of Catherine. And এই জবটা কে চাইছিল? বার্ট্রান্ড, কিন্তু বার্ট্রান্ড পায়নি। কে পাচ্ছে? না, লাকি জিম। কেন লাকি জিম? কারণ এই চাকরিটা পাওয়ার ওর কোনো যোগ্যতা নেই। দ্যাটস ওয়াই কোথাও গিয়ে এই লোকটার প্রতি আমাদের কিন্তু কোনো সিম্প্যাথি হচ্ছে না, বাট স্টিল সামহাউ উই আর হ্যাপি যে ক্যাথারাইনের সঙ্গে বার্ট্রান্ডের মতো একটা খারাপ লোকের বিয়ে হচ্ছে না। কারণ জিম ডিকসন হিরো না হলেও অ্যাটলিস্ট ভিলেন নয়, সেই জন্য জিম ডিকসনকে ভিলেন বলা হচ্ছে না। বাট দিস টাইপ অফ ক্যারেক্টার্স হু আর নট ভিলেনাস বাট ইভেন অলসো ডু নট হ্যাভ দ্য characteristics of a hero, but in the novel turns out to be good as a companion to the heroine.
এই নোভেলে বরং বলতে গেলে ক্যাথারাইনের একটা পার্সোনালিটি আছে, টু বি আ হিরোইন, আপরাইট, স্ট্রেট ফরওয়ার্ড। তার পাশে দাঁড়িয়ে এই লোকটা অ্যাটলিস্ট ওই ধোপে টিকে যাচ্ছে। দিস ক্যারেক্টার্স আর কল্ড অ্যান্টি হিরোজ, নট ভিলেন্স। ভিলেন আর অ্যান্টি হিরোর মধ্যে পার্থক্য আছে। আর কোন ক্যারেক্টার গুলো নিয়ে একটু ডিটেলে পড়বি? মার্গারেট পিল, ওর ক্যারেক্টারটা নিয়ে একটু ডিটেলে পড়বি, যে হি ইজ ফেকিং লাভ ইন অর্ডার টু গেইন সিম্প্যাথি, এই ধরনের মহিলারা। দেন ওয়েলচের ক্যারেক্টারটা নিয়ে পড়তে হবে, অ্যান্ড অবভিয়াসলি ক্রিস্টাইন। এই কটা ক্যারেক্টার নিয়ে একটু পড়তে হবে। সো মার্গারেট পিল অবভিয়াসলি প্রভিন্সিয়াল কলেজে লেকচারারশিপ করে, ডিকসনের থেকে একটু সিনিয়র, কিন্তু মার্গারেটের যে ইন্টেনশন গুলো আছে, ব্যাড ইন্টেনশন গুলো, সেগুলো কথা মোটামুটি ক্যারেক্টারের মধ্যে আনতে হবে। দ্যাট এই পজেসিভনেসটা পুরোটাই একটা নাটকের ব্যাপার স্যাপার, অ্যান্ড হোয়াট হি হ্যাজ ডান উইথ ক্যাচপোল, সেই জিনিসটা বলতে হবে মার্গারেটের কথা বললে। ক্রিস্টাইন ক্যালাগানের কথা বলতে গেলে যে জিনিসগুলো মেইনলি বলতে হবে সেটা হচ্ছে the uprightness, the way he feels sympathy for a more or less good man like uh, Jim Dixon, and the way she helps him out when he was in a trouble. And then you have to tell about how he was ditched in love, and then when he came to know that he was being ditched, at the very moment he left her out of this relation. And obviously জিম ডিকসনের কথা তো বললাম। এই কটা ক্যারেক্টার একটু পড়তে হবে। এই জিনিসগুলো একটু পড়ার পর আর যেগুলো, যেমন এখানকার মেইন আইডিয়া গুলো কি কি, এই নোভেলটার মেইন আইডিয়া গুলো কি কি। একটা হচ্ছে লাক, যে কথাটা শুরুতেই এই লাকি জিম ক্যারেক্টারটা বলতে গিয়ে বারবার বললাম, যে এন্টাইটেলমেন্ট বা যোগ্যতা, এই জিনিসটা এখানে দেখা হচ্ছে না। লাক, and that's why the title become appropriate. Why this character Jim is called Lucky Jim, সেইটা তুমি এস্টাবলিশ করতে গেলে কিন্তু why the title is appropriate সেটাও লেখা হয়েছে। গোটা প্লটের শুরু থেকে জিমের সঙ্গে যে খারাপ ব্যাপারগুলো হয়েছে তার এগেনস্টে গিয়ে হঠাৎ করে ইন দ্য সেকেন্ড পার্ট how luckily he manages to get the job as well as manages to get back his lady love, এটা এক্সপ্লেন করলেই ওই লাকের কনসেপ্টটা চলে আসবে। এইখানে আমি তোমাদের বলবো একটুখানি চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের ব্যাপারে তোমরা কিছু ক্রিটিক্যাল এসে একটু নেট থেকে পড়ে নিও রিগার্ডিং the use of chance and coincidence in the works of Thomas Hardy, especially in Return of the Native. Return of the Native এ থমাস হার্ডি যেভাবে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স তাকে দেখিয়েছে সেটা প্র্যাকটিক্যালি অন্য কেউ দেখাতে পারে। ওই নোভেলটা দাঁড়িয়েই আছে খালি চান্সেস এন্ড কোইন্সিডেন্সের উপর। আর থমাস হার্ডির যে কোনো লেখায় দেখা যাচ্ছে যে এলিজিবিলিটি বা রিজনিং এর থেকে অনেক বেশি কাজ করে, যেটা সেটা হচ্ছে চান্সেস এন্ড কোইন্সিডেন্স। দ্যাট ইজ লাকিলি টু থিংস হ্যাপেন সাইমালটেনিয়াসলি, সেই জিনিসটা অনেক বেশি কাজ করে। তো এইটাকে তোমরা নিয়ে আসতে পারো এই নোভেলটার সঙ্গে একটা কম্প্যারিজনের ক্ষেত্রে। আর একটা হচ্ছে ওই ভ্যালু অফ স্ট্রেট ফরওয়ার্ডনেস ওভার প্রিটেনশন। দেখো, প্রথম কথা হচ্ছে ক্যাথরাইন মেয়েটার ক্যারেক্টার আমাদের কাছে এত বেশি অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে বিকজ অফ দিস স্ট্রেট ফরওয়ার্ডনেস। অন দি আদার হ্যান্ড জিম ইজ ম্যানেজিং টু গেট দ্য জব because of his straightforwardness. However, he was drunk, but he ended up saying what he had to say regarding his job, regarding his paper. আর একটা কি, ক্লাস ডিফারেন্স। অবভিয়াসলি দেখো, তিনটে ক্লাসের কথা এখানে বলা হয়েছে। একটা ওই লাইক ক্যাথরিনস আঙ্কল, a businessman, rich one, the middle class people like the Welsh family, যারা আর্টিস্ট এন্ড পেইন্টিং নিয়ে থাকছে, and obviously the struggling class like Jim. এইখানে এর অপোজিটে একটা নাটকের কথা আমি বলবো বারবার, যেটা আমার মনে পড়ে, সেটা হচ্ছে জর্জ অরওয়েলের লুক ব্যাক ইন অ্যাঙ্গার, সরি ওসবোর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার।
অসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গারেও এখানে যেমন লাকি জিম আছে, ওখানে একটা জিমি পোর্টার আছে। দুটো একটা যেন আরেকটার কাউন্টার পার্ট। একজন স্ট্রাগল করছে ক্যাম্পাসে, কিন্তু তেল মারার জন্য রাজি, সে তেল মারার চেষ্টা করছে, হাউএভার হি ইজ বিকামিং লাকি and he is getting everything he needed, a good job, and is getting established. On the other hand, ওখানে একটা ক্যারেক্টার আছে জিমি পোর্টার। এখানে একজন লাকি জিম আর ওই ডিকসন। ডিকসন কথাটা একটু শোনো, কেমন একটা ডিক ডিক ব্যাপারটা থাকে। আর ওই যে টম ডিক হ্যারি, ডিক মানে হচ্ছে ফালতু, মানে যে কোনো কাজের নয়। টম ডিক হ্যারি এই নামগুলো শুনেছো, থ্রি লেজি পিপল। তো ওই এখানে একজন যে নিজের কোনো যোগ্যতা ছাড়াই সবকিছু পাচ্ছে, আর একজনকে এর অপোনেন্টে আমরা প্লেস করতে পারি দ্য অ্যাংরি ইয়াং ম্যান জিমি পোর্টার, যে রেগে যাচ্ছে। এখানে কিন্তু আমরা জিম ডিকসনকে কোথাও রাখতে দেখছি না, মদ না খেয়েও কিন্তু রাখছে না, কিন্তু জিমি পোর্টার যেন এমনিই রেগে যাচ্ছে বিকজ অফ দ্য সেম থিং, দ্য ক্যাম্পাস ডিপ্রেশন। পড়াশোনা করেও চাকরি পায়নি লোকটা, এই লোকটার যোগ্যতা আছে, চাকরি পায়নি, সে সেখান থেকে রেগে যাচ্ছে। আর এই লোকটার যোগ্যতা সেই রকম নেই, বাট অয়েলিং করবে সেই ক্ষমতাটা আছে বলে এই লোকটা কিন্তু মোটামুটি চাকরি ম্যানেজ করে ফেলছে। এই জায়গাটা আমার মনে হয়েছে যে জিমি পোর্টারের সঙ্গে জিম ডিকসন মারাত্মকভাবে কম্পেয়ারেবল একটা ক্যারেক্টার। এই গোটা টেক্সটায় কিছু কি বলবো, মোটিভ আছে। মোটিভ মানে যে জিনিসগুলো বারবার ফিরে ফিরে আসছে, ঠিক আছে। সেই মোটিভ গুলো মোটামুটি কি কি, যেগুলো ফিরে ফিরে আসছে তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে ক্যারেক্টার গুলো ধরে নাও একটু ক্রুকেড, একটু ব্যাড, কোট আনকোট ব্যাড ক্যারেক্টার্স, তাদের ফেসিয়াল এক্সপ্রেশন খুব ড্র্যাব, ডাল। On the other hand, those who are quote unquote good, like Gorar Cohort, অ্যাটকিনসন, ডিকসন, এদের ফেসিয়াল এক্সপ্রেশন অনেক বেশি করে অ্যামিস দেখাচ্ছে। আর কি, যে তিনটে পজিটিভ মেল ক্যারেক্টার আছে, বিল অ্যাটকিনসন, ডিকসন আর গোরার কুয়াহার্ট, এদের অ্যাটলিস্ট কিছু একটা ডিসাইসিভনেস আছে, যে এরা কোন জিনিসটা অ্যাটলিস্ট নিজেরা জানে যে আমি এটা ভালোবাসি, আমি এটা ভালোবাসি না। ভালোবাসি না সেটা হয়তো ডিকসন বলতে পারছে না, বাট সেটা নিয়ে ওর ভেতরে একটা কন্টেম্প্ট আছে যেটা খুব প্রমিনেন্ট। এই দুটো জিনিস এখানে বারবার ফিরে আসছে। যে ক্যারেক্টার গুলো ভালো তাদের ফেসিয়াল এক্সপ্রেশনও খুব বেটার, আর যারা খারাপ তাদের খুব ড্র্যাগ ফেসিয়াল এক্সপ্রেশন। আর ভালো ক্যারেক্টার গুলো নিজেদের চয়েসটা জানে, খারাপ ক্যারেক্টার গুলো কিন্তু সেটা জানে না। সিম্বল আছে কিছু, সিম্বল যেমন ফার্স্ট চ্যাপ্টার লাকি জিমে দেখবে ডিকসন, যেখানে যদি নোভেলটা পড়ো তোমরা, মিটিং মার্গারেটের সঙ্গে একটা মিটিং এর কথা ভাবছে। যে ওর যে গ্রিন একটা পেসলি ড্রেস আছে আর একটা কোয়াসি ভেলভেট শু আছে, কোয়াসি ভেলভেট চকচকে ভেলভেটের, এই দুটো না পরে এলেই হলো, কারণ এই দুটো জিনিস খুব নাটুকে। অ্যান্ড ওই দিন রাতে ওই মেয়েটা এগুলোই পড়ে আসছে। দ্যাট শোজ দ্যাট দিস ওম্যান হ্যাজ আ ভেরি ড্রামাটিক নেচার। দেখনদারি করার ব্যাপার আছে, যেটা কিন্তু ডিকসনের পছন্দ নয়। অ্যান্ড যেদিন ওদের ব্রেকআপ হচ্ছে সেদিনও ওই যে বাই চান্স অ্যান্ড কোইন্সিডেন্স বলছি, মার্গারেট একই জিনিস পড়ে আছে। ওকে, এই জিনিসগুলো মার্গারেটের খুব ভালো লাগছে, বাট এগুলো কার ভালো লাগছে না?
না, ডিকসনের ভালো লাগছে না। ওকে, আর কি ধরনের সিম্বল আছে? আর সিম্বল বলতে ওই প্রফেসর ওয়েলচ একটা ইয়ে পরে থাকে, ফিশিং হ্যাট পরে থাকে। তো এই যে ফিশিং হ্যাটটা পরে থাকে, এটা হচ্ছে প্রিটেনশন যে ও ইউরোপিয়ান কালচার সেটা ধরে রেখেছে। বাট ইন রিয়েলিটি প্র্যাকটিক্যালি বার্ট্রান্ড কোনোদিন ফিশিং করেনি, এই সরি, প্রফেসর ওয়েলচ কোনোদিন ফিশিং করেনি। দ্য সেম থিং ইজ উইথ বার্ট্রান্ড। বার্ট্রান্ডের যে বেরেটটা আছে, মানে ওই বর্ষাতি, যেটা প্র্যাকটিক্যালি সেটার কোনো এফেক্টই নেই। ওই বর্ষাতিটা বার্ট্রান্ড নিয়ে ঘুরে বেড়ায়, ওটাও একটা সিম্বল অফ দেয়ার প্রিটেনশিয়াসনেস, নাটুকে ব্যাপার স্যাপারের একটা সিম্বল। আর কয়েকটা জিনিস এখানে আছে, কিছু কয়েকটা জিনিস একটু দেখার আছে এই নোভেলটা পড়ার ক্ষেত্রে। একটা হচ্ছে যেটা তোমাদের বললাম, ওই অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্ট, লাকি জিম, আর তার সঙ্গে লুক ব্যাক ইন অ্যাঙ্গার। এইটার ওই অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্টের ইনফ্লুয়েন্সটা এখানে ওইটুকুই, যেটা লুক ব্যাক ইন অ্যাঙ্গারে পুরোটাই আছে, দ্য রেজ। এখানে ওই মদ খেয়ে যেখানে জিম পুরো ব্যাপারটা বলছে, অ্যান্ড আলটিমেটলি দ্যাট অনেস্টি ইজ গেইনিং হিম হোয়াট হি ডিজার্ভস, এই ব্যাপারটা আছে। আর তোমাদের একটু পড়তে হবে, এটা একটা হিউমারাস নোভেল হিসাবে, প্র্যাকটিক্যালি হিউমারাসই মনে হবে, হাসিই পাবে, বিকজ from the very beginning Jim is shown to be in very awkward situations. ওই সিগারেট পুড়ে যাওয়া থেকে শুরু করে সব কটাই, মার্গারেটের ওকে লাথি মেরে বার করে দেওয়া, অ্যান্ড দেন ওর ওই যে মদ খেয়ে লেকচার দেওয়া, যেটা অনেকটা থ্রি ইডিয়টস সেই চাতুর সিং এর লেকচারের মতো অনেকটা শোনাবে, মদ খেয়ে একটা লেকচার দেবে। সো অল দিজ আর ভেরি হিউমারাস থিংস, অ্যান্ড আলটিমেটলি অ্যাট দি এন্ড হঠাৎ করে চাকরিটা পেয়ে যাওয়া, অ্যান্ড শেষে গিয়ে ওয়েলস ফ্যামিলিতে গিয়ে ওদের মক করা বাড়ি ফেরার আগে। খুব অদ্ভুত জিনিস, যদিও মানে ছ্যাবলামও মনে হয়, বাট স্টিল এই হিউমারাস জিনিসগুলো আছে, এইগুলো একটু দেখা যায়। ক্যাম্পাস নোভেল যে জিনিসটা বলছিলাম, ওই দ্য ডার্ক সাইড ইন দ্য ক্যাম্পাস, যে এখানে সবসময় স্টুডেন্টরা বা টিচাররা যারা হার্ড লেবার করে তারাই চান্স পায় এরকম নয়, অনেক সময় যারা অয়েলিং করতে পারে তারা চান্স পায়, তার উপরেও সুপিরিয়র যারা থাকে তারা একটা অদ্ভুত কন্ট্রোল দেখাতে চায়, এমনকি সুপিরিয়রদের খুশি করার জন্য ওয়ান হ্যাজ টু স্পেন্ড দ্য উইকেন্ড ইন দেয়ার হাউস টু এইড দেম ইন দেয়ার পার্টি। ঠিক আছে, এই জিনিসগুলো কোথাও না কোথাও থাকবে। আর একটা হচ্ছে ওই ফেমিনিস্ট রিডিং, যেখানে অবভিয়াসলি বলতে পারো তুমি যে মার্গারেট একটা সিচুয়েশন আর অ্যাডভান্টেজ নিচ্ছে, সেটা এমন কিছু কঠিন নয়, বিকজ ইট ইজ এ প্যাট্রিয়ার্কাল সোসাইটি, সেখানে ওকে একা বেঁচে থাকার জন্য ছেলেদের সিম্প্যাথি নিলে ক্ষতি কি। অন দি আদার হ্যান্ড ক্যাথারাইন সেখানে খুব ব্যক্তিত্ব নিয়ে চলছে, ক্যাথারাইন সেখানে পার্সোনালিটি নিয়ে চলছে, এই এই জায়গাগুলো ফ্রম আ ফেমিনিস্ট পার্সপেক্টিভ কিছু রিডিং আসতে পারে। আর ক্লাসের ব্যাপারটা আসবে, এছাড়া সেরকম কিছু নেই। এই জিনিসগুলো মোটামুটি যদি মাথায় রাখো, এই নোভেলটা পড়া হয়ে যায়। তো এবং এই নোটস গুলো প্রত্যেকটাই আমি আগের দিন তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, প্রত্যেকটারই আমি এসে দিয়ে দিয়েছি, যেগুলো যেখানে এই আনসার গুলো পাওয়া যায়। ঠিক আছে, তো তোমাদের মোটামুটি এই কটা জিনিস করলেই হয়ে যাবে। ক্যারেক্টার গুলো করবি, লাকি জিম টাইটেলটা করবি, চান্স অ্যান্ড কোইন্সিডেন্স অর দ্য সিগনিফিকেন্স অফ দ্য কনসেপ্ট অফ লাক, এটা আসে। সেই সঙ্গে ওই অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্ট, ক্যাম্পাস মুভমেন্ট, ফেমিনিস্টিক রিডিং, হিউমার, এই কটা কোয়েশ্চেন করলে এখান থেকে হয়ে যাবে। এবার তার থেকে লাস্ট ইয়ার যে কোয়েশ্চেনটা এসছে সেটা বাদ দিয়ে দিতে পারিস। এবার তার সবকটাই ওখানে নোটস তোদের দিয়ে দিয়েছি, ওগুলো থেকে প্রিপেয়ার করে নিতে পারবি। ঠিক আছে।
আশা করি এবার এই নোভেলটা একটু বাড়িতে পড়ো, পড়ে এই টেক্সট গুলো পড়ো। এমন কিছু অসুবিধা হওয়ার কথা নয়, একটা ভোগাস টেক্সট, ক্রিটিক্যালি বোঝার কিচ্ছু নেই, খালি উত্তরগুলো ঠিকঠাক গুছিয়ে লেখা। এর গল্পটুকু মানে জাস্ট একটা ছোট পাতি বাংলা সিনেমার মতো। এটা কি এমন কিছু পড়তে অসুবিধা হবে সম্পিতা? না না। এমন কিছু কঠিন জিনিস নয়, ঠিক আছে? খুব সোজা, গল্পটা খুব সোজা। এবার একটুখানি যে নোটস গুলো আগের দিন দিয়েছিলাম গ্রুপে সেগুলো একটু দেখ, দেখলে আশা করি হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। হ্যাঁ, হুম, রাকেশকে বলে দিস ক্লাস রেকর্ড আছে, আমি গ্রুপে আপলোড করে দিচ্ছি। এর পরের দিন আমি হয়তো সোমবার বা মঙ্গলবার ক্লাসটা নেব, আমি জানিয়ে দেবো। এর পরের দিন বিক্রম তোকে নিয়ে আবার একটু পরে ভাববো, কারণ ওদের এই মাসের শেষের দিকে পরীক্ষা হতে পারে, ঠিক আছে? তোর এত তাড়াতাড়ি পরীক্ষা হবে না। ঠিক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো ওদেরকে একটু এগিয়ে দেবো এখন। এরপরে একটুখানি প্যাসেজ টু ইন্ডিয়া নিয়ে বলবো, ওটার জন্য আমার 2 কি 3টে ক্লাস লাগবে, ঠিক আছে? ঠিক আছে, চলো, রাখছি এখন। হুম, টাটা। আচ্ছা। আর যদি এর মাঝখানে কলেজ খুলে যায় তাহলে তো মান করে হবে, কোনো চাপ নেই, ঠিক আছে, রাখলাম। ঠিক। হুম। হুম।